পৃথিবীর প্রত্যেকটি জাতি এবং রাষ্ট্র একটি ভয়াবহ সংকটের সামনে দাঁড়িয়ে আছে। বিশ্লেষকরা বলছেন ধেয়ে আসছে আরও ভয়াবহ সংকট। আমরা তার কিছু প্রমাণও দেখতে পাচ্ছি। খাবারের দাবিতে বিক্ষুব্ধ মানুষ সড়কে, এখনও বেতন ভাতার দাবিতে গার্মেন্টস শ্রমিকরা সড়কে অবরুদ্ধ অবস্থার মধ্যে আছে, বিক্ষুব্ধ অবস্থার মধ্যে আছে এবং তারা কোনো কোনো ক্ষেত্রে গার্মেন্টস কারখানার ভেতরেও বিক্ষোভ করছে। কৃষি পণ্য সরবরাহ এখন পর্যন্ত পুরোপুরি সচল হয়নি। রপ্তানিমুখী শিল্প বন্ধ, রেমিটেন্স আসা কমে গিয়েছে, অনেক ক্ষেত্রে বন্ধ হয়েছে। অর্থাৎ সবকিছু মিলিয়ে একটি সংকট আছে। কিন্তু আমাদের পেট তা তো লকডাউন মানে না। আমাদের খাবারের চাহিদা বাড়ছে, সংকট হচ্ছে নানামুখী। এই বাস্তবতায় বিশ্লেষকরা বলছেন এবং সরকারের কোনো কোনো পক্ষ থেকে আমরা আভাসও পাচ্ছি, হয়তোবা সামনের মাস থেকে লকডাউন শিথিল করা হতে পারে কোনো কোনো ক্ষেত্রে। কারণ অর্থনীতিকে বাঁচাতে না পারলে মানুষের যে ক্রমাগত ক্ষোভ, বিক্ষোভ এবং চাহিদা, এর সঙ্গে সমন্বয় করা হয়তোবা সম্ভব হয়ে উঠতে নাও পারে ভবিষ্যতে। এই প্রসঙ্গে আজকে আমরা কথা বলবো PSRM জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমাদের সঙ্গে আছেন আপাতত দুজন অতিথি, তাদের সঙ্গে আপনাদেরকে পরিচিত করাতে চাই। প্রথমে আমাদের সঙ্গে আছেন খন্দকার ইব্রাহিম খালেদ, সাবেক ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক। তিনি আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত আছেন, তাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমাদের সঙ্গে আছেন ডক্টর জামাল উদ্দিন আহমেদ, চেয়ারম্যান জনতা ব্যাংক এবং অর্থনীতিবিদ, তিনিও আমাদের সঙ্গে আছেন, তাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আরও যুক্ত হবেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তিনি যখন যুক্ত হবেন তখন তার সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবো এবং তাকেও আমরা স্বাগত জানাবো। যারা টিভি সেটের সামনে বসে আছেন তারা তো আমাদের সঙ্গে আছেনই, তারা চাইলে যে কোনো মুহূর্তে আমাদেরকে ফোন করে আপনাদের প্রশ্ন, মতামত, যুক্তি, তর্ক উপস্থাপন করতে পারেন। এই নাম্বারটি আপনাদের জন্য দেওয়া হচ্ছে এবং আমরা নিউজ 24-এর ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছি। আপনারা চাইলে সেখানেও ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত হয়ে প্রশ্ন, যুক্তি, তর্ক উপস্থাপন করতে পারেন। আমরা কথা বলতে চাই, ধেয়ে আসছে গভীর সংকট, সেটি উত্তরণ ঘটাতে আমরা আসলে কি কর্মপদ্ধতি গ্রহণ করতে পারি এবং সে সম্পর্কে বিশ্লেষকরা কী পরামর্শ দিচ্ছেন সে সম্পর্কে কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন খন্দকার ইব্রাহিম খালেদ, তাকে আমরা প্রথমে টেলিফোনে আমাদের সঙ্গে যুক্ত করতে চাই। তার কাছে আমাদের একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে আপনি অনেক সময় বলেছেন বা আমরা অনেক অর্থনীতিবিদের কাছ থেকে শুনেছি যে আমাদের যে 8% জিডিপির কথা আমরা বলি, সেটি আসলে একটি জায়গায় কিন্তু আটকে আছে। আমাদের ধনী এবং গরিবের যে বৈষম্য সমাজের মধ্যে বেড়েছিল, সেটি এই সংকট আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আসলে আমাদের নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষ কিন্তু সংকট কাটানোর জন্য এখনও তৈরি হয়নি। এই বাস্তবতায় অর্থনীতির মেরুকরণ কি হতে পারে বাংলাদেশে, যা চলছে, যে কর্মপদ্ধতি নেওয়া হতে, সেটিকে আপনি কীভাবে ব্যাখ্যা করতে পারেন এবং ভবিষ্যৎ সংকট কাটাতে আমাদের আসলে কী উদ্যোগগুলো নেওয়া যেতে পারে? খন্দকার ইব্রাহিম খালেদ, আপনার কাছে জানতে চাই আমরা। খন্দকার ইব্রাহিম খালেদ, আপনি কি আমাকে শুনতে পেয়েছেন? আপনার উত্তরটি আমরা প্রত্যাশা করছি। আচ্ছা, আমাদের সম্ভবত যান্ত্রিক ত্রুটি হয়েছে, তিনি আমাদের সঙ্গে সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। তাকে যখন আমরা পাবো তখন তাকে একই প্রশ্ন আমরা আবারও করব। ডক্টর জামাল উদ্দিন আহমেদ আমাদের সঙ্গে আছেন, তার কাছে আলোচনা শুরু করতে চাই। আসলে অর্থনীতি তো আসলে রক্ত সঞ্চালন প্রক্রিয়ার মতো। বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো যদি সচল না থাকে তাহলে আসলে মানুষের মুক্তি, মানুষের বেঁচে থাকা, মানুষের স্বপ্ন সবগুলোই ভুলুণ্ঠিত হয়। এই বাস্তবতায় এই সংকটের মধ্যে এখন যা চলছে এবং ভবিষ্যৎকে বাঁচিয়ে রাখার জন্য আসলে আপনার পরামর্শ কি আছে, ডক্টর জামাল উদ্দিন আহমেদ? ধন্যবাদ। একটা দেশের অর্থনীতি চলে অনেকটা মেশিনের মতো। বাংলাদেশ তার থেকে বিচ্ছিন্ন কিছু না। এখানে আমাদের এখনকার যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা এখন লকডাউনের মধ্যে দিয়ে যে যাচ্ছি, সেটাতে আমাদের সমস্ত অ্যাক্টিভিটি আংশিকভাবে অনেক জায়গায় কিন্তু বন্ধ হয়ে আছে। এবং অর্থনীতির যে আপনি ঠিকই বলেছেন, রক্ত সঞ্চালন, যেগুলো অর্থনীতির রক্ত সঞ্চালনের যে কর্মকাণ্ডগুলো, এই কর্মকাণ্ড অর্থনীতিতে বেসড অন ট্রানজাকশন, একটা লেনদেনের মধ্যে দিয়ে আরেকজনের সাথে লেনদেন হচ্ছে। এই লেনদেন মানে মধ্য দিয়ে যে অর্থনীতি সচল থাকে, সেটা আপনার যেমন ধরেন আপনার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, তারা যদি একটা প্রোডাক্ট তৈরি করে, সেই প্রোডাক্ট তৈরি করলে এটা বিক্রি হয়, বিক্রি করে একজনের ইনকাম আরেকজনের খরচ। এইভাবে অর্থনীতিতে প্রতিদিন মিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ ট্রানজাকশন হচ্ছে।
সেই ট্রানজাকশানের মধ্যে দিয়ে একটা ভ্যালু এডিশন হয়। প্রত্যেকটা ট্রানজাকশানে ভ্যালু এডিশন হয়, সেখান থেকে সরকার ট্যাক্স পায়, ভ্যালু এডেড ট্যাক্স। তারপরে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ইনকাম পায়, ইনকাম ট্যাক্স পায়। তারপরে আপনার এক্সাইজ ডিপার্টমেন্ট এক্সাইজে পায়। এই সব মিলে অর্থনীতির যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের মধ্য দিয়ে আপনার একটা অর্থনীতি সচল থাকে। এবং সেখানে বিভিন্ন অ্যাক্টর আছে। এই অ্যাক্টরগুলো যদি একজনের কাজ আরেকজনের সেকেন্ডারি কাজ হিসেবে হচ্ছে, এইভাবে কাজ হতে হতে ফাইনালি যখন এটা প্রত্যেকটা লেভেলে এটা যে ভ্যালু এডিশনটা হচ্ছে, সেই ভ্যালু এডিশনটা আমাদের জিডিপিতে কন্ট্রিবিউট করে। সেই কন্ট্রিবিউশনের প্রসেস যদি এই মেশিনটা চলার সময় যদি কোনো জায়গায় একটা ব্যত্যয় ঘটে, তাহলে কিন্তু আপনার এই মেশিনের মধ্যে দিয়ে যে ইনকাম জেনারেশন হওয়ার কথা, সেটা হয় না। সেটার কারণেই আপনার দেখা গেছে যে আপনার ধরেন ব্যাংকিং সিস্টেম থেকে এটা তাকে হেল্প করে। এরা হলো মেইনলি প্রোডাক্টিভ যে এগ্রিকালচার প্রোডাক্ট, তারপরে আপনার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, সার্ভিস ইজ এ অলসো প্রোডাক্ট। এবং এই সার্ভিসগুলো যদি প্রোডাকশানের মধ্যে দিয়ে, সার্ভিস ক্রিয়েশনের মধ্যে দিয়ে আপনার আমাদের দেশের অর্থনীতির চাকা ঘুরে, এবং সেই চাকা ঘোরার ক্ষেত্রে যদি আমরা লকডাউন একটা বিরাট একটা বাধা হয়ে এখন দাঁড়িয়েছে, এবং এটা বেশি দিন চলতে পারে না। এবং এটা বেশি দিন চললে আমাদের মতন অর্থনীতিতে এটার একটা বিরূপ প্রভাব বেশি হবে। কারণ আমাদের এখানে আমরা উন্নত দেশের মতন আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ওইভাবে নাই। তারপরে আমরা স্বাস্থ্য ব্যবস্থায় হিমশিম খাচ্ছি। তারপরে আমাদের যে সর্বশেষ আপনি যেটা ভূমিকাতে বলেছেন, জি, যে খাদ্য, পেট যদি খালি থাকে তখন এই হাঙ্গ্রি ম্যান ইজ অ্যান অ্যাংরি ম্যান। তো সেই ক্ষেত্রে আপনার এইটাকে সরবরাহ লাইনটা, চেইনটা ঠিক রাখার জন্য আমাদেরকে এই ইকোনমিক অ্যাক্টিভিটির যে চেইন, সেই চেইনটাকে আমাদেরকে সচল রাখার জন্য বেশ কিছু জায়গায় আপনার সরকার অনেক জায়গায় ছাড় দিয়েছেন, আরও কিছু কিছু জায়গায় রিল্যাক্স করতে হবে এবং সময়টা একটু হয়তো বাড়াতে হবে। এবং এই করোনা নিয়ে যে আমাদের ভীতি, সেই ভীতি সম্বন্ধেও আপনার এটা সম্বন্ধে যেভাবে এখন প্রচারণা চলছে, আমার মনে হয় ইতিমধ্যে দেশের মানুষ এটার বিভীষিকা সম্বন্ধে অবগত আছেন। এবং সেই ক্ষেত্রে এটা পরবর্তী যে কতদিন কন্টিনিউ করতে পারে, এটাও কিন্তু অনেকে আমরা ডক্টর জামালউদ্দিন, আপনার কাছে আমার আরেকটি সম্পূরক প্রশ্ন আছে এই একই বাস্তবতায়। সেটা হচ্ছে যে আমরা জানি যে এখনো পুরোপুরি লকডাউন ঘোষণা হয়নি বাংলাদেশে। আমরা বলছি যে আসলে আপাত লকডাউন বা কার্যত লকডাউন, এর মধ্যেই মানুষ আইন ভাঙছে, রাস্তায় আসছে, বাজারঘাটে মানুষ যাচ্ছে, সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা আছে। একদিকে সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা, অন্যদিকে অর্থনীতিকে সচল রাখার প্রচেষ্টা, এই দুটো যখন পাশাপাশি চলবে তখন আসলে মানুষকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন? সেক্ষেত্রে নিশ্চয়ই অর্থনীতিবিদ হিসেবে আপনার পরামর্শ আছে, কারণ দুটিকে আমাদের একসঙ্গেই চালাতে হবে, মানুষকে বাঁচাতেও হবে, অর্থনীতিকেও বাঁচাতে হবে। সেক্ষেত্রে প্রক্রিয়াটি কি হতে পারে, জামালউদ্দিন? সেই ক্ষেত্রে প্রক্রিয়াটা হলো স্বাস্থ্য বিভাগের যে বিধিমালা, যে সমস্ত প্রোটোকল আমাদেরকে দেওয়া হচ্ছে, এটা আমরা সবাই মানতে হবে এবং সর্বস্তরে এটা আমরা পালন করে আপনার যেই সমস্ত কাজগুলো করা যায়, সেই কাজগুলো কিন্তু জরুরি ভিত্তিতে এগুলো আমাদের করতে হবে। যেমন অনেকে বলতে পারেন যে আমি ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে চাকরি করি, সেখানে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এখন করোনার কারণে আমি কি ব্যাংকে অফিসে যাব? কিন্তু সবাই তো আসার দরকার নেই। যেটা যার এসেনশিয়াল সার্ভিস হিসাবে যাকে দরকার, অল্টারনেটলি একটা মেকানিজম ডেভেলপ করা হয়েছে। এটা কেন্দ্রীয় ব্যাংক থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে এবং এটা সুন্দরভাবে এখন চলছে। তো ট্যাক্স ডিপার্টমেন্টে আসেন, রেভিনিউ কালেকশন, যেটা রেভিনিউ কালেকশনের ক্ষেত্রেও কিন্তু তাদের এটা পদ্ধতিটা ফলো করতে হবে। তবে সবচেয়ে সর্বোচ্চ বিষয় হলো যে যেখান থেকে রেভিনিউটা জেনারেশন হবে, সেই ইউনিট যদি বন্ধ থাকে, ইন দ্যাট কেস এগুলা কিন্তু আপনার এগুলার ইম্পর্টেন্স কমে যাবে। কারণ হলো আপনার ধরুন কাস্টমস অফিস, চিটাগং পোর্ট, চিটাগং পোর্টে আমাদের জনতা ব্যাংকের আপনার ব্রাঞ্চ আছে, 24 আওয়ার সার্ভিস দেওয়ার জন্য তারা রেডি আছে। তো ব্যাংকটা একাই একটা পার্টি, কিন্তু আরও পার্টি আছে এখানে রেলিভেন্ট। সেই পার্টির ভিতরে আছে পোর্ট ডিপার্টমেন্ট, তারপরে আছে কাস্টমস ডিপার্টমেন্ট, ট্যাক্স ডিপার্টমেন্ট, ভ্যাট, বিভিন্ন, তারপরে আপনার এই যে আপনার ইন্ডেন্টিং ফার্মের লোকজন, তাদের যে কাগজপত্র, এগুলো সব কিছু চেক করে দেন ব্যাংকে আসবে যে এই টাকাটা জমা দিলে এটা পোর্ট থেকে মালটা ছেড়ে দিবে।
তারপরে হলো যে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে মানে যদি মানুষ আপনার অর্থনৈতিক দেখা যায়- কর্মকাণ্ড সচল রাখতে না পারে তাহলে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে তারা কিভাবে যুক্ত হবে? কারণ আমাদের দুটি অংশকে সচল রাখার একটি প্রক্রিয়া হয়তোবা চালু করতে হবে আপাতভাবে। আপনার কাছে আরো অনেক প্রশ্ন আছে, আপনারও নিশ্চয়ই আরো অনেক ব্যাখ্যা আছে, আপনার কাছে আমরা আসবো। আমাদের সঙ্গে খন্দকার ইব্রাহিম খালেদ, তিনি এখন ফোনে যুক্ত হয়েছেন। আপনার কাছে আমরা প্রথমে একটি প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নটি আপনার কাছে আমরা আবারও করছি। আমরা যদি আমাদের আসলে জিডিপির কথা বলি, আমাদের প্রবৃদ্ধির কথা বলি, আমরা বলি যে আমরা উচ্চ প্রবৃদ্ধির দেশ, আমাদের 8%-এর কাছাকাছি প্রবৃদ্ধি অর্জন করেছি, কিন্তু আমাদের ধনী এবং দরিদ্রের যে বৈষম্য ছিল সমাজে, সেটি আসলে গত কয়েক দশকে আরও প্রকট হয়েছে এবং সেটি আমরা বাস্তবসম্মতভাবে করোনা সংকটের সময় দেখতে পাচ্ছি। এক শ্রেণীর হাতে টাকা এখনও আছে এবং একটি বড় অংশ এখন রাস্তায় খাবারের দাবিতে বিক্ষোভ করছে, অনেকে ত্রাণের সামগ্রী লুট করার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে আসলে এই করোনা সংকট আমাদের অর্থনীতির কোন চেহারাটা আমাদের সামনে উপস্থাপন করলো? খন্দকার ইব্রাহিম খালেদ, আপনার কাছে এটি আমাদের প্রথম প্রশ্ন। হ্যাঁ, আপনি যেটা বলেছেন এটা সত্যি কথা, এবং আমরা কয়েকজন এটা কিন্তু অনেকদিন থেকে বলে আসছি এই কথাটা, যে আমাদের বাংলাদেশের যে অর্থনীতি, এটি আমাদের সংবিধান বিরোধী, এবং এই মুজিব বছরে এসে বলতেই হচ্ছে যে এটা বঙ্গবন্ধুর অর্থনীতির যে নীতিমালা তার সঙ্গে সাংঘর্ষিক। এই কথাটা কিন্তু নতুন না, আমরা আগেই বলছি, এতদিন কেউ বিশ্বাস করেননি। আজকে করোনার আক্রমণে বিষয়টি উন্মোচিত হয়ে গেল। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন তিনি 5 কোটি মানুষের জন্য খাবার ব্যবস্থা করছেন। 5 কোটি মানে কি? 15 কোটি মানুষের মধ্যে 5 কোটি মানে 33%। তো যে দেশে দরিদ্রের সংখ্যা 20%, এর উপরেই তো গেলে নিম্ন মধ্যবিত্ত। তার মানে নিম্ন মধ্যবিত্ত যারা সরকারি স্বীকার করে নিচ্ছেন, তাদেরকেও খাবার দিতে হবে। আমরা জানি যে আমাদের নিম্নবিত্ত মানেই হলো তাদের কিছু বিত্ত আছে, এমন না যে 2 দিনের জন্য অসুস্থ হলে আমরা খাবার পাবো না, তা নয়। কিন্তু দেশে এখন উন্মোচিত হয়ে গেল, প্রকাশিত হয়ে গেল যে আমাদের অর্থনীতি একটি ভঙ্গুর অর্থনীতি। এটিকে আমরা বলি পুঁজিবাদী। হ্যাঁ, আমেরিকাতে পুঁজিবাদী খাটে, কারণ আমেরিকা হলো অত্যন্ত অর্থশালী, সম্পদশালী একটি দেশ। তা সত্ত্বেও সেই দেশের শতকরা 20 জন মানুষ কিন্তু তারা গরিব বলে, দরিদ্র। তো আমাদের এখানে শতকরা, ওদের ওখানে শতকরা 18 জন, আমাদের এখানে শতকরা 20 জন। তার মানে পুঁজিবাদী অর্থনীতি আমাদের মতন একটি ঘন বসতিপূর্ণ দরিদ্র দেশের জন্য একটা অভিশাপ, একটি ক্ষতিকর। এটি বঙ্গবন্ধু বুঝেছিলেন বলে তিনি বলেছিলেন, মানুষে আয় বৈষম্য থাকবে না, মানুষে সম্পদ বৈষম্য থাকবে না। এই বৈষম্য মাপার জন্য যিনি কোএফিসিয়েন্ট ব্যবহার করা হয়, অর্থনীতি যেটা করেন, এটি 0.3 থেকে 3.5 বা বড়জোর 0.4 পর্যন্ত হলে মেনে নেওয়া যায় যে বৈষম্যটা সহনশীল। কিন্তু বাংলাদেশে এই গিনি কোএফিসিয়েন্ট এখন 0.5। অর্থাৎ এই অঞ্চলের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এই সবগুলো দেশের মধ্যে সবচেয়ে বেশি বৈষম্য। কাজে এই যে 8%-এর কথা যে সরকার বলতেন, এটা আমি এখন বলতে বাধ্য হচ্ছি এই করোনার মধ্যে, এটা একটা ধোঁকাবাজি। এবং সরকারের ভালো লোক নেই। আপনি দেখবেন যে লোকগুলি 96 এবং 2009 সালের রিপোর্টে পাওয়া গেছে যে পুঁজিবাদ ধ্বংসের জন্য দায়ী, তারা এখন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা হয়ে গেছে। তারা এখন যারা ওই রকমের লোক, আমি সব ব্যবসায়ী বলছি না, দেশে অনেক ভালো ব্যবসায়ী আছেন যারা সক্রিয়ভাবে ভালো কাজ করছেন, কিন্তু আবার যারা নাকি দুর্নীতিবাজ, লুণ্ঠনবাজ, তাদের কথা বলছি, তারাই কিন্তু এখন বেশি। জি, খন্দকার ইব্রাহিম খালেদ, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন আছে, একটু প্র্যাকটিক্যাল জায়গা থেকে যদি প্রশ্নটি আপনাকে করি। আমরা যদি এখন এই বাস্তবতা দেখি যে আসলে লকডাউন বা এই সংকটের 1.5 মাসের মাথায় দেখতে পাচ্ছি আমরা রাস্তায় বিক্ষোভ হচ্ছে খাবারের জন্য। অনেক বিক্ষোভ আসলে আলোর মুখ দেখছে না, হয়তোবা সেটি ঘরের মধ্যে এখনো আছে, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত সমাজে যারা বসবাস করে। এই সংকট আরও তো প্রলম্বিত হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি সহসা কোনো মুক্তি এখান থেকে আমাদের মিলছে না। সেই ক্ষেত্রে আরও অনেক মানুষকে রাস্তায় আমরা দেখব, ত্রাণের সামগ্রী এখনই লুট শুরু হয়েছে, কোথাও কোথাও চুরিও হচ্ছে। এর মধ্যে অর্থনীতিকে সচল রেখে এই মানুষের খাদ্য নিরাপত্তা এবং অর্থনীতির চাকা সচল রেখে জননিরাপত্তা, এই সংকটটি কীভাবে মোকাবেলা করা যায়? আপনার নিশ্চয়ই পরামর্শ আছে এ ব্যাপারে, খন্দকার ইব্রাহিম খালেদ।
ধন্যবাদ। আমি মনে করছি যে যেভাবে সরকার মানুষকে আটকে রাখতে চাচ্ছেন, আমরাও চাচ্ছি, সেটি হচ্ছে না। আপনি আপনাদের টেলিভিশনে দেখি রাস্তাঘাট সব জায়গায় জনগণের সয়লাভ হয়ে গেছে, পুলিশ আর্মি ফেল করে গেছে। অর্থাৎ জনগণ কিন্তু এই নিষেধাজ্ঞা মানছেন না। কয়েকটি সম্ভ্রান্ত এলাকায় হয়তো আপনি দেখবেন রাস্তাঘাট ফাঁকে, কিন্তু পুরো দেশে তা নয়। তার অর্থ হলো আমরা অলরেডি এই সংকটের মধ্যে নিষেধাজ্ঞা মানছি না, কারণ মানুষ পেটের দায়ে থাকলে এই সব নিষেধাজ্ঞা মানবে না। সেই জন্য আমার পরামর্শ হবে যে এই সমস্ত বনিতা না, আমি এটাকে বনিতাই বলবো এখন, না করে সাবধানতার সাথে কাজ করার সুযোগ দিন। যেমন আমি গার্মেন্ট দিয়েই বলি, গার্মেন্ট সেক্টরে 30 লক্ষ লোক কাজ করে। যদি অর্ডার পাওয়া যায়, ওদেরকে বন্ধ না রেখে আপনি সতর্কতা মেনে কাজ করার অনুমতি দেন। এখন সতর্কতা কি? তাদেরকে হাতে গ্লোভস পরতেই হবে, তাদেরকে মাস্ক পরতেই হবে, এবং একটু ড্রেসও তাদেরকে দিতে হবে, যে ড্রেসটা গাউনের মতন, মেডিকেল গাউনের মতন করে। তাদের প্রত্যেককে সকালে একবার বিকেলে একবার মোটামুটি চেক করতে হবে ঢোকার সময়, বেরোনোর সময়। এবং বিভিন্ন রকমের জার্ম ইনসেক্টিসাইড যাকে মেরে ফেলা যায় ব্যবস্থা করতে হবে। এই ব্যবস্থা করে ওটাকে চালু করা যায়। একইভাবে দোকানের কথা বলবো, ব্যাংকের কথা বলবো, কাজ পরিহার করাটা সমস্যার সমাধান নয় বলে আমি মনে করছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনার কাছে আরো প্রশ্ন আছে আমাদের। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই মুহূর্তে, তাকে আমরা দেখতে পাচ্ছি, তিনি আমাদের সঙ্গে স্কাইপিতে আছেন এই মুহূর্তে। তার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা এখন যে বাস্তবতার মধ্য দিয়ে পার করছি, একটি সংকট, এবং সামনে আমাদের আরো অনেক বড় সংকট আসছে। এটি আসলে অর্থনীতিবিদ হওয়ারও প্রয়োজন নেই সংকটকে অনুধাবন করার জন্য। আমরা মাঠে ঘাটের বাস্তবতা দেখছি। সরকার প্রধান সাহসী উদ্যোগ গ্রহণ করেছেন, এবং উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে তৃণমূল থেকে প্রান্ত পর্যন্ত আমরা সমন্বয়হীনতার অনেক উদাহরণ এরই মধ্যে দেখতে পেয়েছি। সেই ক্ষেত্রে একদিকে মানুষের ত্রাণের জন্য হাহাকার, খাবারের সংকটের মধ্যে হাহাকার, অন্যদিকে সরকারের খাদ্য মজুদ আছে। এই বাস্তবতায় এটিকে বিলি বন্টন কিভাবে করা হবে, এবং সামনের সংকটটিকে যুক্ত এবং মুক্ত রাখতে হলে আমাদেরকে অর্থনীতির চাকা কোনো আংশিক অংশ সচল রাখতে হবে। সেই ক্ষেত্রে আমাদের সামনে কোন কোন পথ খোলা আছে, ডক্টর মিজানুর রহমান, আপনার কাছে জানতে চাই আমরা এই মুহূর্তে। আমি বলছি সমস্যাগুলো দেখার জন্য আপনি বলছেন অর্থনীতিবিদ হওয়ার দরকার নেই, কিন্তু এগুলার সমাধান অর্থনীতিবিদ থেকে আসতে হবে। কারণ আপনি যদি সবাই সব বিষয়ে কথা বলি, সবাই যদি সব বিষয়ে পরামর্শ দেওয়া শুরু করি, তাহলে একটা পুরো বিভ্রান্তি ছাড়া আর কিছুই হবে না। হ্যাঁ, আমি খন্দকার ইব্রাহিম সাহেব যা বললেন এগুলোর সব কিছুর সাথে আমি একমত। কারণ সমাজতন্ত্র আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম একটা আকাঙ্ক্ষিত বস্তু, আইডিয়া বা ফিলসফি ছিল। তো সেগুলোর বাস্তবতা এক জিনিস, আর এখন আমরা যে পর্যায়ে আসছি এই সংকট মোকাবেলা, সেটা হয়তো আলাদা একটা পরিপ্রেক্ষিত। তো অবশ্যই যে সকল দেশগুলো এই করোনা মোকাবেলায় কিছুটা হলেও সামর্থ্য দেখিয়েছে, সেগুলো চীন বলেন, ভিয়েতনাম বলেন, ইভেন ভারতের কেরালা, এগুলো দীর্ঘদিন কমিউনিস্ট শাসন থাকার কারণে, অর্থাৎ সমাজতান্ত্রিক ব্যবস্থা থাকার কারণে এগুলো অপেক্ষাকৃত ভালো করেছে। তো সেই ক্ষেত্রে এখন আমাদের এই রাজনৈতিক বা ফিলসফিক্যাল যে ডিবেটটা, সেটা অনেকদিন যাবত আছে এবং এটা চলতে থাকবে। কিন্তু এখন আশুকরণীয় যেটা, সংকটের মুহূর্তে এসে আমাদের যা করতে হবে, আমিও মনে করি যে আমাদের গার্মেন্টস গুলো যদি এখন বন্ধ থাকে, তার মানে হচ্ছে শ্রমিকরা বাড়িতে থাকছে। কিন্তু আমার যেটা অ্যাসেসমেন্ট, সেটা হচ্ছে শ্রমিকরা যেই অবস্থায় থাকে, অর্থাৎ যে ডরমেটরি বা যে সকল বাসা ভাড়া করে আমাদের শ্রমিকরা থাকে, তারা কিন্তু কারখানার যে পরিবেশ তার থেকে অনেক বাজে এবং বলবো যে একটা আবদ্ধ পরিবেশে থাকে, যেটাকে আমরা বলছি সামাজিক দূরত্ব। সেখানে বরং তাদের বাড়ি করে এটা মেনটেন করা মোটেই সম্ভব না, যেটা হয়তো কারখানায় অপেক্ষাকৃত বেটার একটা পরিবেশ দেওয়া যেতে পারে। সেখানে যদি টাইম শিডিউল এমন ভাবেই করা হয় যাতে শ্রমিক যারা ঘন ঘন বসবে না, দূরত্ব বজায় রেখে বসবে, তাদেরকে প্রোটেক্টিভ যে মেজার্স গুলো নেওয়া দরকার সেগুলো যথাযথ নেওয়া হয়, তাইলে আমি মনে করি গার্মেন্টস খোলা রাখা আর এই শ্রমিকদেরকে তাদের মেসে বা তাদের যে খুপটিতে আবদ্ধ রাখা, এই দুইয়ের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। যেখানে যেখানে দরকার আমি মনে করি আস্তে আস্তে আমাদের অর্থনীতি চালু করতে হবে। আর বিশেষ করে কৃষি পণ্য, আমরা দেখতে পাচ্ছি সারা দেশে এখন ধান কাটার মৌসুম চলছে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না
হবিগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জে নাকি ধান কাটার শ্রমিকের অভাব হচ্ছে। কিন্তু আমি বলি যে সুনামগঞ্জ, সিলেট এবং হবিগঞ্জ শহরে যারা রিক্সা চালাতো, যারা ছোট দোকানদার, যারা চায়ের দোকানদার, যারা ভ্যানওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, এরকম লক্ষ লক্ষ লোক ছিল। তো তারা কেন কোথায়? তারা কেন এখন ধান কাটছে না? আমি এটা বুঝতে পারছি না। হ্যাঁ, কিছু কিছু কাজ আছে ধান কাটার সময় যেগুলো বিশেষ পারদর্শিতা লাগে, কিন্তু সাধারণ ধান কাটার জন্য আমি মনে করি এই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা যারা ভ্যানওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, রিক্সাওয়ালা, তারা এখন আর কোনো কাজ নাই, তাদের ধান কাটাই উচিত। আর আমি মনে করি আমাদের যদি এগ্রিকালচার প্রোডাকশনটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, অর্থাৎ ডিমান্ড যেটা আছে এটা সাপ্লাই, ডিমান্ড সাপ্লাইটা ম্যানেজমেন্টটা যদি আমরা সুচারুরূপে করতে পারি, তাহলে অন্যান্য জায়গায় যে ধরনের ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে সেটা আমাদের এখানে হবে না। বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা যেটা আমরা বলছি বিশ্ব খাদ্য সংস্থা, এফও, তারা যেটা বলছে যে না খেয়ে প্রচুর মানুষ মারা যাওয়ার যে সম্ভাবনা, এইটা অন্তত আমাদের দেশে হবে না। কারণ আমাদের যে কৃষিটাকে যদি আমরা অন্তত চালু রাখতে পারি, আর কৃষির ডিমান্ড এবং সাপ্লাই তাকে যদি আমরা ওয়েল ম্যানেজ করতে পারি, তাহলে আমি মনে করি আমাদের অনতিবিলম্বে কৃষি সেক্টরের সাথে সংশ্লিষ্ট যে বাজার এবং পরিবহন, এগুলো অবিলম্বে খুলে দেওয়া উচিত। এবং সেখানে অবশ্যই আমি আরেকটা কথা বলি, আমি এই যাত্রা শেষ করবো, সেটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং এর যে কথা বলা হচ্ছে, সব মানুষ বেরিয়ে আসছে, অনেকেই এটা মানছে না। তো এটা কেবলমাত্র খাদ্যের জন্য বেরিয়ে আসছে, আমি মনে করি এদের সংখ্যা খুব কম। ঢাকা শহরে বিশেষ করে বাজারগুলোতে, কাঁচা বাজারগুলোতে যত লোক বাজারে ভিড় করতেছে, হুমড়ি খেয়ে পড়ছে, এদের কেউই খাদ্যের জন্য একদম বেরিয়ে আসছে, না খেতে পেরে বাজারে আসছে, আমি এটা মনে করি না। আছে অবশ্যই আমাদের বস্তি এলাকায়, গরিব দরিদ্র এলাকায়, সেখানে প্রচুর লোক খাদ্য সংকটে আসছে, সেটা তো ব্যবস্থা আমাদের করতেই হবে। কিন্তু আমাদের যে সচেতনতা, কারণ আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার কথা বলি, স্বাস্থ্য ব্যবস্থার কথা বলি, খুবই ভঙ্গুর আমাদের স্বাস্থ্য ব্যবস্থা। আমাদের জিডিপির 0.7%, মানে 1%ও আমরা স্বাস্থ্য খাতে খরচ করি না। অতএব এই কয়দিনের মধ্যে হঠাৎ করে আমাদের স্বাস্থ্য খাতের মন্ত্রী সচিবরা একদম দক্ষ হয়ে যাবে, তারা আমাদের জন্য একটা বিরাট কিছু করে ফেলবে, এরকম আশা করাটাই একটা আমাদের আসলে প্রশ্নটা এখানেই আপনার কাছে আরেকটি সম্পূরক প্রশ্ন করি আমরা। আসলে সেটি হচ্ছে, আমরা জানি আমাদের অর্থনীতির চাকা সচল রাখতে, মানুষকে খাদ্য নিরাপত্তার মধ্য দিয়ে বাঁচাতে আমাদেরকে অবশ্যই লকডাউন শিথিল করতে হবে। একই সঙ্গে উন্নত বিশ্বেও যে আলোচনা হচ্ছে, এই আলোচনা আমাদের দেশেও একইভাবে প্রাসঙ্গিক। আমাদের স্বাস্থ্য কাঠামোর যে ভঙ্গুরতা, এই ভঙ্গুরতার মধ্যে আমরা যদি বলি যে গার্মেন্টস শ্রমিকদেরকে আসলে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে কারখানায় কাজের পরিবেশ তৈরি করা, এটা তদারকি কারা করবেন? আমরা এরই মধ্যে দেখেছি আসলে বেতন ভাতার দাবিতেই বিক্ষোভ এখনো থামছে না রাস্তাঘাটে। স্যার, এখানে নিশ্চয়ই আপনার পরামর্শ আছে। এটা আলাদা বিষয়। অবশ্যই যারা বেতন দিচ্ছে না, যারা বেতন মানে কর্মচারীদেরকে, তারা গার্মেন্টস খুলবেও না। আমি বলছি যে সকল ভালো গার্মেন্টস গুলো আছে, যেখানে অর্ডার আছে, যেখানে বিদেশি ক্রেতাদের সাথে যোগাযোগের মাধ্যমে আমাদের এই শ্রমিকদের স্বার্থ রক্ষা করার জন্য যে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে, তাদের সাথে একসাথে মিলে এই কাজটা করতে হবে। আমি আবারও বলছি, গার্মেন্টস, ভালো যে গার্মেন্টস গুলো আছে, সেগুলোর কার্যক্ষেত্রে যে পরিবেশ, সেটা আমাদের শ্রমিক যারা সাভারে বা গাজীপুরে বিভিন্ন বস্তিতে থাকে, অর্থাৎ তাদেরকে কাজ না করে গার্মেন্টস এ না এনে যদি বাড়িতে যদি সোশ্যাল ডিস্টেন্সিং, কোয়ারেন্টাইন অথবা উন্নত পরিবেশে রাখতে পারতাম, তাহলে আমিও বলতাম ঠিক আছে গার্মেন্টস বন্ধ থাকুক। কিন্তু আমি মনে করি গার্মেন্টসে এসে কাজ করা ওই বাড়ির বস্তিতে বসে আক্রান্ত হওয়ার পর ওখানেই বরং সম্ভাবনা বেশি থাকে, কারণ ওখানে একটা রুমের মধ্যে 10 জন, 15 জন, 20 জন শ্রমিক থাকে। অতএব আমি মনে করি যদি যখানে সম্ভব হয়, আমাদের মালিকরা যারা সত্যি রিয়েল ব্যবসায়ী, অন্তত ফটকাবাজ ব্যবসায়ী আছেই, এদের বাদ দিয়ে সত্যিকার যারা ব্যবসায়ী করে, ইভেন শ্রমিকদেরকে যদি টেম্পোরারি সেট করে কিছু কিছু গার্মেন্টস ফ্যাক্টরিতে তাদের থাকারও ব্যবস্থা করা যেতে পারে, অথবা কিছু কিছু ফ্যাক্টরিতে থাকার ব্যবস্থাও আছে। যদি সেইভাবে আমরা করতে পারি, তাহলে আমাদের আন্তর্জাতিক যে বাণিজ্যের ক্ষেত্রে যে চরম একটা আঘাত আসার সম্ভাবনা আছে, তো সেটা থেকে আমরা বেঁচে যাব। আর আমি আবারও বলছি, আমাদের এই যে লকডাউন বা ক্লকডাউন যেসব বলতেছি, এগুলো আসলে শাটডাউন পর্যায়ে যদি চলে যায়, শাটডাউন মানে হচ্ছে একবারে আমাদের ঘর থেকে কেউ বের হবো না, তাইলে কিন্তু এই করোনায় যে ধরনের সমস্যা হবে, আমাদের
জীবিকায় এসে বড় সংকট আমাদের দেখা দিবে। জি, আমাদেরকে ডক্টর মিজানুর রহমান, আপনি আমাদের এখন সঙ্গে থাকুন। আপনার কাছে আরো অনেক প্রশ্ন আমাদের আছে। আমরা একটু খন্দকার ইব্রাহিম খালেদের কাছে আবারও আসতে চাই। সেটি হচ্ছে যে আমরা এখন যে সংকটের মধ্যে আছি, একটি হচ্ছে এই সংকটটা আমাদের উত্তরণ করতে হবে, এটি প্রথম বাস্তবতা। কিন্তু এর মধ্যে যে সংকটগুলো নতুনভাবে তৈরি হলো আমাদের দেশে, অর্থনৈতিক মেরুকরণের বা অর্থনীতির ভেতরে আপনি নিজেই বললেন যে এক ধরনের ভনিত অর্থনীতি আছে আমাদের এই বাস্তবতায়। এর মধ্যে স্বাস্থ্য কাঠামোর যে দুর্বলতা আছে, এই স্বাস্থ্য কাঠামোর দুর্বলতা এই বাস্তবতার মধ্য দিয়ে এই অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্য স্বাস্থ্য খাতের উপর আমরা কতটুকু আস্থা রাখতে পারি বলে আপনি মনে করেন? কারণ স্বাস্থ্য না থাকলে কিন্তু অর্থনীতি সামনের দিকে চাকা কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া অনেক কঠিন হবে। খন্দকার ইব্রাহিম। জি, ধন্যবাদ। আমি বিষয়টি এইভাবে দেখছি, এই স্বাস্থ্য সক্ষমতা বিদেশে এবং দেশে যদি মেলাই, সবাই স্বীকার করবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সবচাইতে শিক্ষিত সম্পদশালী একটি দেশ। সেই দেশে আজকেও 2800 লোক মারা গেছে, অথচ এই দুর্বল বাংলাদেশটিতে মাত্র 10 জন লোক মারা গেছে 24 ঘন্টায়। কাজেই আমি এটাকে প্যারালাল কম্পেয়ার করতে চাই না। আমার ধারণা, আমি যদিও এই ব্যাপারে অভিজ্ঞ নই, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, এই যে আমাদের যে এশিয়ার এই অঞ্চলটি, এটি আবহাওয়াগত কারণে ভিন্ন। কাজে আমেরিকা, ইউরোপে যে ভয়ঙ্কর অবস্থা, সেটা বাংলাদেশে হবে বলে আমি বিশ্বাস করি না। এটা আমি জোরেই বলতে চাই, যারা এটা পরীক্ষা করবেন করে দেখতে পারেন। কারণ আমরা তো দেখছি এত কিছু সত্ত্বেও বাংলাদেশে কিন্তু সেরকম অবস্থা নয়। তার মানে যে প্রকৃতি আমাদের সহায়ক। তো এই ভিত্তির উপরে কথা বলে বলছি যে আমরা ওই পাশ্চাত্যের মরণ দেখে ভয় পেয়ে লাভ নেই। আমাদের মানুষরা কিন্তু কষ্ট করতে, কারণ এখানে অন্য সমস্যা, আমেরিকা থেকেও না খেয়ে মরবে না। আবার এখানে মাত্র 1 মাস হয়েছে, এতেই কিন্তু বিক্ষোভ শুরু হয়ে গেছে। এটা প্রলম্বিত হলে সরকার বিক্ষোভ সামাল দিতে পারবেন না। তার গুদামে যদি চাল থেকেও থাকে, তার যে অব্যবস্থাপনা সরকারের, তারা কিন্তু আসল লোকের কাছে পৌঁছাতেই পারবেন। সেই কারণে প্রবলেমটা হবে। আমরা আমাদের দুর্বলতা জানি, সেই জন্য আমি আমাদের সমস্যাগুলোকে প্রায়োরিটাইজ করব, কোনটা আগে কোনটা পরে। করোনা ইম্পর্টেন্ট, কিন্তু তার চাইতে আয় করা বেশি ইম্পর্টেন্ট। সেই জন্য আমি আমার আগে কথায় আসব, আমাদেরকে কাজ করার সুযোগ করে দেন। তবে কাজ করার সময় কতগুলো সুযোগ, মানে যাকে বলে স্বাস্থ্যগত বিধি, এটা মেনে চলতে বলেন, এবং শুধু বলেন না, সাহায্য নিশ্চিত করতে হবে সেটি আসলে। আমরা জি জি জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে ডক্টর জামাল উদ্দিন আছেন, তার কাছে একটু আসতে চাই। আমাদের দর্শকরা যারা আসলে সোশ্যাল মিডিয়ায় দেখছেন বা যারা আমাদের টেলিভিশনে দেখছেন, তারা আমাদেরকে SMS করছেন, কমেন্ট করছেন, তারা একটি বিষয় বারবারই জোর দিচ্ছেন আমাদেরকে, সেটি হচ্ছে যে আমাদের কৃষি অনেক শক্তিশালী জায়গায় এখনো আছে। যদি আমরা আসলে কৃষি কাঠামোটাকে ভিত্তি করে এই পর্যায়ে পরিকল্পনা ঢেলে সাজাতে পারি, রপ্তানিমুখী শিল্পের দিকে খুব বেশি নজর দেওয়ার পাশাপাশি কৃষিকে আমরা যদি চাঙ্গা করতে পারি বাস্তবতায় সরবরাহের মধ্যে, এবং প্রধানমন্ত্রী নিজেও সেটি বারবার বলার চেষ্টা করেছেন, তাহলে কি আসলে এই ক্ষেত্রে লকডাউন শিথিলের উপকারটা পেতে পারি কিনা আমরা আসলে? ডক্টর জামাল উদ্দিন আহমেদ। আপনার সাথে আমি একমত। আমাদের এখনকার যে ফার্স্ট প্রায়োরিটি, এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে দেশজ উৎপাদনের দিকে আমাদের বেশি নজর দিতে হবে। তো আমার মনে উনি অনেকাংশেই পুরাই রাইট, যে আমাদের যে এখন যে খাদ্য ব্যবস্থাপনা এবং কৃষিতে আমরা কিন্তু এখন একটা সুযোগ পেয়েছি। এই যে আমাদের প্রফেসর সাহেব যে বললেন যে শ্রমিকদেরকে বিভিন্ন জায়গায় শ্রমিক পাওয়া যাচ্ছে না, এবং সত্যি কথা আমরা টেলিভিশনে দেখছি, এখানে কৃষিতে যদি আপনার মেকানাইজেশন আমরা করতে পারি, এটার একটা অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। এই কাজটা অন্য পেশার মধ্যে যারা আছে, যারা ধরেন চা দোকান চালায়, তারপরে এমনি দোকানে মুদির দোকান চালায়, অথবা অন্য কিছু করে, গাড়ির সাথে কাজ করে, ট্রান্সপোর্টেশনের সাথে, সেই ক্ষেত্রে তারা কিন্তু এই কাজ করতে পারবে না এফিসিয়েন্টলি। এই কৃষিকাজ করার জন্য এটার মেকানাইজেশনের একটা বিরাট একটা শর্টকাট সুযোগ আছে। এবং এই মানে সিজনের যে এখন যে হারভেস্টিংটা, এই হারভেস্টিংটা যদি সরকার সাকসেসফুলি 4,500 ইউনিয়নের মধ্যে আপনার যদি মেশিন দেওয়া হয়,
এবং সব জায়গায় হয়তো লাগবে না। বড় বড় বিল যে সমস্ত জায়গায় ধরেন 2000-3000 শ্রমিকে একদিনে যা কাজ করবে, একটা মেশিন 1 ঘন্টায় সেই পরিমাণ কাজ করতে পারবে। সেই ক্ষেত্রে ফর ফাস্টার, রিলায়েবল এবং অ্যাকুরেট যে টাইমিংটা মেনটেন করার জন্য আমাদের যে এখন বর্ষার সিজনের দিকে আপনার বৃষ্টির সিজন আসতেছে, সেই ক্ষেত্রে তার আগে আপনার যদি আমরা এই সমস্ত জায়গায় ইকুইপমেন্টগুলো সাপ্লাই দিয়ে, এখনও সব ডিস্ট্রিক্টে একভাবে শুরু হয় না ধান কাটা। এই ধান কাটাটা যদি, এই ফসলটা যদি আমরা এবার আল্লাহর রহমতে খুবই ভালো ফসল হয়েছে, এই ফসলকে যদি আমরা উঠাইতে পারি তাহলে কমপক্ষে 5 থেকে 6 মাস আমাদের খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। সেই ক্ষেত্রে আমরা এই ব্যবস্থাটা করতে পারি। এখন এটা কৃষি মন্ত্রণালয়কে অনুরোধ করব, যেরকম আপনার সুনামগঞ্জে যেরকম মেশিন সাপ্লাই দেওয়া হয়েছে, সেটাকে যদি সারা দেশের অন্যান্য বড় বড় চলন বিল, তারপর অন্যান্য বড় বড় বিলগুলোতে এই সমস্ত জায়গায় যদি টোটাল 4500 ইউনিয়ন আছে, 4500 ইউনিয়নে এবং মেশিন, এই মেশিনগুলোর দামও কিন্তু খুব বেশি না, 7,10,000 টাকা একটা মেশিন, সে কম্পোজিট, এবং সেই মেশিনে আপনার দিনে 1 ঘন্টায় যে কাজ করে। ডক্টর জামালউদ্দিন আহমেদ, আমরা আপনাকে আবারও সুযোগ দেব বিরতির পরে এসে। আমরা জানি যে আসলে কৃষিতে যদি আমরা যান্ত্রিকীকরণ করতে পারি এই মুহূর্তের জন্য, হয়তোবা এই সংকট সমাধানের পথে কৃষি আমাদেরকে অনেকখানি সাহায্য করতে পারবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের বিরতি নেওয়ার সময় হয়েছে। বিরতি থেকে ফিরে এসে আমরা আসলে এই সঙ্গে প্রাসঙ্গিক আরও অনেক বিষয় নিয়ে কথা বলবো। ছোট্ট একটা বিরতি। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন PSRM জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমরা কথা বলছি ধেয়ে আসছে গভীর সংকট। এই সংকট উত্তরণ করার জন্য আমরা লকডাউন কি শিথিল করতে পারি কিনা, কি আলোচনা চলছে সরকারের মধ্যে, বিশ্লেষকরা কি বলছেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর জামালউদ্দিন আহমেদ। তার কাছে আমরা একটু আসতে চাই। আপনার কাছে আমার 2টি আলোচ্য বিষয় আছে। এটি হচ্ছে যে পৃথিবীর বেশিরভাগ দেশে স্টক এক্সচেঞ্জ খোলা আছে, বাংলাদেশে সেটি বন্ধ। এটিকে আসলে কিভাবে আমরা অর্থনীতির মূল স্রোতের সঙ্গে যুক্ত করে এটাকে চালু করতে পারি বা চালু করা ঠিক হবে কিনা, সেটি আপনার কাছে একটি প্রশ্ন আছে। আরেকটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংখ্যা এবং সেনাবাহিনীর সংখ্যা বাড়িয়ে লকডাউন শিথিল করলে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে কিভাবে সাধারণ মানুষকে যুক্ত করতে পারবো ভবিষ্যৎ অর্থনৈতিক নিরাপত্তার জন্য। আপনার কাছে উত্তর দুটি প্রত্যাশা করছি আমরা। ডক্টর জামালউদ্দিন আহমেদ। ধন্যবাদ। আপনি যে প্রশ্ন করেছেন, এটা আপনার অন্যান্য দেশে, পৃথিবীর অন্যান্য দেশে স্টক এক্সচেঞ্জ কিন্তু চালু আছে। তো সেটা এজ এ ইন্টিগ্রেটেড পার্ট অফ আওয়ার ইকোনমি, সেটা যদি আপনার স্টক এক্সচেঞ্জকে যেভাবে হোক, যেমন আপনার ব্যাংকগুলো তার অফিস যেভাবে চালাচ্ছে, একটা লিমিটেড সময়ের জন্য ট্রানজাকশন করতে পারতেছে। প্রথম দিকে 2 ঘন্টা দিল, পরে এখন আবার বাড়িয়েছে। এইটা পর্যায়ক্রমে হয়তো আরও বাড়াবে আমরা আশা করি। অ্যাট দ্য সেম টাইম আপনার যদি স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রেও আপনার এটাকে চালু করে, তাহলে আপনার লেনদেন স্বাভাবিক লেনদেন চলতে থাকবে, এবং সেটা স্বাস্থ্যবিধি এবং সরকারের যে ডিক্লেয়ার যে নীতিমালা, সেই নীতিমালা প্রোটোকলগুলো মেনে আমরা এটা করা উচিত। এবং এটা করলে যারা সুস্থ আছেন তারা কাজ করবে, যারা অসুস্থ আছেন তারা চিকিৎসা নেবেন, কোয়ারেন্টাইনে থাকবেন, সেটা আলাদা। এবং এটা যদি এককভাবে কন্টিনিউয়াসলি এভাবে বন্ধ থাকে, তাহলে এটা কিন্তু বিরূপ প্রতিক্রিয়া আমাদেরকে ভোগ করার জন্য রেডি থাকতে হবে। এটা আপনার দ্বিতীয় প্রশ্নটা আবার যদি বলেন। আমরা দ্বিতীয় প্রশ্ন করেছিলাম যে আসলে আমাদের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য আমরা যে সমস্ত উদ্যোগগুলো গ্রহণ করেছি, একই সঙ্গে লকডাউনকে বাস্তব, আমি আপনাকে প্রশ্নটি আবারও করছি। আমাদের বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যদি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংখ্যা বাড়িয়ে দিয়ে মানুষের সামাজিক দূরত্ব এবং শারীরিক দূরত্ব নিশ্চিত করে অর্থনৈতিক চাকাকে চালু করতে পারি, তাহলে কি সংকট মোকাবেলা করা সম্ভব হবে কিনা, আমাদের এটি কি আমাদের বাস্তবায়ন করা যেতে পারে কিনা এই মুহূর্তে? সংকট মোকাবেলার জন্য আপনার ধরেন এখন যে ম্যান পাওয়ার ইনভলভ করা হয়েছে, এখানে আপনার জনপ্রতিনিধি, উপজেলা লেভেলের জনপ্রতিনিধি এবং সরকারি প্রশাসনের, সরকারের যে 9টা মন্ত্রণালয় আছে তাদেরকে নিয়ে আপনার একটা কমিটি আছে, এবং জেলা লেভেলও একইভাবে আছে।
কেন্দ্রীয় লেভেলেও একইভাবে আছে, এবং সরকারের কয়েকজন সচিবদেরকে বিভিন্ন ডিস্ট্রিক্টের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও আপনি যেটা বলেছেন সেনাবাহিনী এবং পুলিশ, এই যে একটা হ্যাবিচুয়াল চেঞ্জ, হঠাৎ করে 1 মাসের ভিতরে আমরা আগের মানে অনেক দিন ধরে যে অভ্যাসের সাথে পরিচিত, সেই অভ্যাসটা পরিবর্তন করা হঠাৎ করে চেঞ্জ করতে পারছি না। সেই ক্ষেত্রে এটা মনে হয় বেটার হবে, সেনাবাহিনীর সংখ্যা যেটা দেওয়া হয়েছে এটাকে যদি আরো দ্বিগুণ করা হয়, তারপরে আপনার পুলিশের সংখ্যাও কিন্তু পুলিশ বাহিনীর সংখ্যাও আপনার বাড়াতে হবে। এই কারণে আপনার যখন দেশে এই ধরনের সংকট দেখা দেয়, তখন বহু সুযোগ সন্ধানী বিভিন্ন রকমের মানে অন্য কাজ করার অনেক শ্রেণী যুক্ত হয় যারা আসলে ফায়দা লোটার চেষ্টা করে, সিচুয়েশন সৃষ্টি করে। এবং সেই ক্ষেত্রে আপনার পোর্ট ম্যানেজমেন্ট, ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট, গুদামজাত করা, খাদ্য গুদামজাত করা, এগুলো সব কিছুকে মেনটেন করার জন্য আইন শৃঙ্খলার পরিধি অনেক বেশি। ডক্টর জামালউদ্দিন আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে এখন যুক্ত আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে মধ্যবিত্ত শ্রেণী যারা এখনো হয়তোবা সংকটকে পুরোপুরি অনুধাবন করতে পেরেছেন, কিন্তু তাদের মজুদটি এখনো শেষ হয়নি, তারা হয়তোবা হাত পাততে পারছেন না, অনেকের মধ্যে সংকটও তৈরি হয়েছে। এই শ্রেণী যে সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে, অচাকুরিজীবী যারা আছেন, তাদেরকে আসলে লকডাউন শিথিল করার মাধ্যমে কিভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড ফিরিয়ে আনা যায়, এটি নিশ্চয়ই আপনি ভেবেছেন বা সরকারও ভাবছে, বা কি ভাবতে পারে সরকার? আপনার কাছে এই প্রশ্নটি আমাদের থাকলো, ডক্টর মিজানুর রহমান। আচ্ছা, প্রথমে আমি বলি, আমরা আমাদের যে করোনার যে আক্রমণ, এইটা যখন হবে এবং তার সেখান থেকে যে সকল প্রস্তুতির কথা আমরা শুনেছিলাম, আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে বলা হয়েছিল, বাস্তবে আসলে এগুলোর কোনো মিল নাই। এইটা একেবারে বলতে গেলে আমাদেরকে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল, এবং যেই অবকাঠামো আমাদের আছে সেটা আসলে রাতারাতি বা 2 মাস 3 মাসের মধ্যে এটা ইউরোপের পর্যায়ে বা আমেরিকার পর্যায়ে নিয়ে যাওয়ার যারা স্বপ্ন দেখেছিল, তারাও একটা আমাদেরকে বিভ্রান্তিতে ফেলে দিয়েছে। কারণ আমাদের সমগ্র জাতির ভেন্টিলেটরের সংখ্যা হচ্ছে 3000-এরও কম, যেখানে কমপক্ষে 25,000 ভেন্টিলেটর থাকার দরকার। অতএব আমরা যে চিকিৎসার যে ব্যবস্থাটা আছে এইটাকে আমরা উন্নয়ন করতে পারবো না। অতএব আমাদের একটা বুদ্ধি হচ্ছে, সেটা হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্সিং, অর্থাৎ দূরত্ব বজায় রাখা এবং কোয়ারেন্টাইন থাকা, এটাকে আমাদের এনফোর্স করতেই হবে। আমরা যদিও ঢালাওভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড মানে হচ্ছে দোকানপাট সবকিছু একসাথে খুলে দেওয়া, এটা কোনো দেশই করবে না এবং আমাদের এখন এটা করার সম্মুখীন হবে না। আমি বলছি যেখানে যেখানে আমাদের সুযোগ আছে, যেমন কৃষি ক্ষেত্রে ডিস্টেন্স রেখে কাজ করার একটা সুযোগ আছে, এবং কৃষির পণ্য আনা নেওয়া বিতরণ, এই ব্যবস্থার মধ্যে কিন্তু আমাদের স্বাস্থ্যবিধি মেনেই করতে হবে। এই না করে যদি আমরা এখন ঢালাও হয়ে আমরা এটা বলছিলাম, আমার মূল বক্তব্যটা হচ্ছে যে আমরা আসলে যে পরিমাণ আক্রান্ত হব আশঙ্কা করা হচ্ছে, যদি ওই পাশ্চাত্য বিশ্বের মতো ইউরোপের মতো সেই পথে কখনো যাবে বলে অন্তত আমি বিশ্বাস করি না, কিন্তু সেটা যদি এরকম কাছাকাছি বা ওর 4 ভাগের 1 ভাগও হয়, আমাদের মেডিকেল সিস্টেম, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে বঙ্গরতা এবং তার মধ্যে যে দুর্নীতি পরায়ণ, দুর্বৃত্তায়ন এবং মানে অসহযোগিতা এবং সমন্বয়হীনতা, এ দিয়ে কিন্তু আমাদের মানুষকে রক্ষা করা যাবে না। অতএব কোনো অবস্থাতেই এই কোয়ারেন্টাইন থাকা, সোশ্যাল ডিস্টেন্সিং বা যেটাকে বলে ঘরে থাকা, এইটার বিকল্প আমাদের নাই। এটাকে কিন্তু আমাদের মেনে রেখেই যতটা সম্ভব স্বাস্থ্যবিজ্ঞান মেনেই আমাদেরকে এই অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো চালু করতে মনে রাখতে হবে। কারণ আমরা একটা স্বাস্থ্য বিপর্যয়কর অবস্থা পড়লে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার থেকে বড় ধরনের কোনো সাহায্য পাওয়া বা বিশাল কিছু একটা আমাদেরকে হেল্প করবে এরকম বড় সংখ্যা আমি দেখি না অন্তত। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে খন্দকার ইব্রাহিম খালেদ তিনি যুক্ত আছেন এই মুহূর্তে। আমরা যদি আসলে দেখি যে আসলে বাংলাদেশে যে পরিমাণ মানুষ সাহায্য প্রার্থনা করছে এবং সরকার যে পরিমাণ মানুষকে সাহায্যের আওতায় আনতে চাচ্ছেন, হয়তো বাস্তবতা এর চেয়ে বেশি হতে পারে সংকটটি আরও যদি ঘনীভূত হয় বা সংকট যদি আরও সামনে আমাদের আসে। এই ক্ষেত্রে আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি কোনো জায়গায় চুরি হচ্ছে, ত্রাণ আত্মসাতের ঘটনা আসছে। এই ত্রাণ ব্যবস্থাপনাকে আসলে আধুনিকায়ন বা মানুষের কাছে পৌঁছানোর জন্য কি উদ্যোগ নেওয়া যেতে পারে, এবং একই সঙ্গে লকডাউন যদিও শিথিল করা যায়, সেটি কোন কোন ক্ষেত্রে শিথিল করে কি ব্যবস্থাপনা আসলে সেখানে নেওয়া যেতে পারে বলে আপনার পরামর্শ আছে? খন্দকার ইব্রাহিম খালেদ। ধন্যবাদ। আমি দেখছি যে করোনাকে একটি সংকট হিসেবে আমরা এখন দেখছি, কিন্তু আমরা কি এটাকে একটি সম্ভাবনা হিসেবে দেখতে পাই? কারণ
আমি একটু উপমা দিয়েই বলি, ৭১-এ যখন পাকিস্তানিরা এই করোনার মতোই ঝাঁপিয়ে পড়েছিল আমাদের উপরে, আমরা কি কোয়ারেন্টাইন করেছিলাম? আমরা কিন্তু মুক্তিযুদ্ধে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম। তো আজকে আমি সে একই কথা বলবো, পাকিস্তানিদের মতন করোনা আমাদের আক্রমণ করেছে, হ্যাঁ আমরা খালি হাতে যাব না, এটা ঠিক, কিন্তু আমরা কোয়ারেন্টাইনও করতে চাই না। কোয়ারেন্টাইন সমাধান নয়। কাজে আমরা অস্ত্র নিয়ে, অর্থাৎ এটা স্বাস্থ্যবিদ যারা তারা বলবেন, আমরা যেটুকুন জেনেছি যে অন্তত মুখ দিয়ে যায়, নাক দিয়ে যায়, কাজে ওটাকে আমরা একটা মাস্ক দিয়ে ঢেকে রাখবো, হাতটা এরকম ঢেকে রাখবো, বা যে একটা পরিচ্ছদ দরকার হয় করব। আরো যদি কিছু লাগে সেটা আমাদের স্বাস্থ্যবিদরা বলবেন। আমরা ইকুইপড হয়ে মুক্তিযোদ্ধার মতোই ঝাঁপিয়ে পড়বো। কোয়ারেন্টাইনে পালিয়ে থাকার জাতি তো বাংলাদেশ নয়, এবং যে কারণে আপনি দেখতে পাচ্ছেন পুলিশ, আর্মি কেউ সফল হচ্ছে না, এটা সফল হবে না। যদি দ্বিগুণও করেন আর্মি, তাতেও কিছু হবে না। বরং আর্মি পুলিশকে লাগান ওই চুরিদের পেছনে, চোর ধরতে বলেন, কারণ আমরা চুরিতে ওস্তাদ। বিশেষ করে পলিটিক্স এর মধ্যে যারা আছেন, স্থানীয় ইভেন জাতীয় পর্যায়ে, তারা লুটে ওস্তাদ। সেই জন্য ওখানে আর্মি পুলিশকে দেন যে একটা দানার জন্য লুট না হতে পারে। এইটি আরেকটি ব্যাপার, যে যেটা আপনি বলেছেন, যে যদি প্রলং করে বেশি দিন যায় তো যুক্তরাষ্ট্রের ক্ষমতা থাকতে পারে, বাংলাদেশে সেই সক্ষমতা নাই। কারণ আগেই বলেছি যে আপনি তো এই মুজিব বর্ষে এসে বারবার বলতে হচ্ছে, বঙ্গবন্ধুর অর্থনীতিকে অস্বীকার করে আমরা বাংলাদেশকে একটা ভালনারেবল উন্নতির মধ্যে নিয়ে যাচ্ছি। যে 8% উন্নতি, ওরা তো শতকরা 5 ভাগ লোকের, বেশিরভাগ লোক যে কিছুই নাই টাকা পয়সা। আজকে দেখুন এই করোনার কল্যাণে, আমি কল্যাণে বলবো, এটা পরিষ্কার হচ্ছে। সেই জন্য আমরা আশা করব যে আমরা আমাদেরকে মুক্তিযোদ্ধাদের মতন আমাদের ছেড়ে দিন। কারণ আর্মি কি জন্য দিচ্ছেন? আমাদের সচেতনতার জন্য। অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা যদি আর 1 মিনিট করে দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন। ডক্টর জামাল উদ্দিন আহমেদ, আপনার আসলে শেষ পরামর্শ কি থাকবে, যদি 1 মিনিটে আমাদের সঙ্গে সেটি শেয়ার করেন এই বাস্তবতায়, এই সংকটের মধ্যে? ডক্টর জামাল উদ্দিন আহমেদ। আমার শেষ পরামর্শ হলো, আপনার শেষ পরামর্শটা হলো যে আপনার সরকার এই খাদ্য মৌসুমে এই যে ইরি বড় যে ধান কাটা হচ্ছে, এই ধান কাটাগুলো পুরা সরকার কিনে নিতে হবে। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ডক্টর মিজানুর রহমান, আপনার কাছে আসতে চাই। আপনি যদি 1 মিনিটে আমাদেরকে বলেন যে আসলে কোয়ারেন্টাইন এবং কোয়ারেন্টাইনের পাশাপাশি অর্থনীতি চাকা সচল রাখা, এই দুয়ের মাঝখানে আমাদের সমাধান কি হতে পারে? 1 মিনিট, একদম 1 মিনিটে এক কথায়। যাদের ঘরে থাকা সম্ভব তারা ঘরেই থাকবে, এটা অবশ্য কোনোভাবেই এটাকে কম্প্রোমাইজ করা যাবে না। ডক্টর জনাব ইব্রাহিম খালিদ সাহেব যেটা বললেন যে হ্যাঁ, রাজনীতিবিদদের মধ্যে তো অশুদ্ধ একটা চক্র থাকেই, তাদেরকে শাস্তি আমাদের করতেই হবে। এবং সাথে সাথে ব্যবসায়ীদের মধ্যে আপনি আজকে দেখেন আমাদের হাতে একদমই নেই, আপনার শেষ বাক্যটি যদি বলেন। তাদেরকেও শাস্তি করতে হবে। এবং আমাদের পুরো এবং আমনের মাঝখানে একটা আউশ যে চাষ, এটা সর্বাত্মক প্রচেষ্টা কিছু। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের তিনজনকে, ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যদি শিথিল করতে হয়, অবশ্যই স্বাস্থ্য কাঠামো কিভাবে সে ঢেলে সাজাবে সেটি নির্ধারণ করিয়ে আমাদের হয়তো অর্থনৈতিক কর্মকাণ্ড সামান্য অংশে চালু করার প্রস্তাব করা যেতে পারে। আমাদের সঙ্গে থাকবেন। শুভরাত নিউজ 24 এর সঙ্গে থাকার জন্য।